আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা বড় কোম্পানি যখন বিশাল একটা নতুন কারখানা বানাতে চায় বা কোনো যুগান্তকারী আবিষ্কারের পেছনে কোটি কোটি টাকা ঢালে, সেই বিপুল পরিমাণ অর্থ আসলে আসে কোথা থেকে? আজ আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বুঝব। প্রশ্নটা শুনতে সোজা হলেও এর উত্তরটা কিন্তু বেশ পেঁচানো। এর সাথে জড়িয়ে আছে বিশাল অঙ্কের টাকা জোগাড় করার প্রক্রিয়া, যাকে অর্থনীতির ভাষায় বলে ক্যাপিটাল বা মূলধন। ভবিষ্যতের স্বপ্নকে সত্যি করতে হলে একটা কোম্পানির বর্তমানেই প্রচুর সম্পদ দরকার, আর অর্থনীতিই হল সেই জাদুর কাঠি যা একটা পরিকল্পনা আর তার বাস্তব রূপের মধ্যে সেতুর মতো কাজ করে। তো চলুন আজ আমরা কি দেখব তার একটা ঝলক দেখে নিই। প্রথমে আমরা জানব কেন কোম্পানির মূলধন লাগে, তারপর দেখব টাকা তোলার দুটো মূল রাস্তা, ঋণ আর ইকুইটি। এরপর আমরা হিসেব করব এই মূলধনের আসল খরচটা কত, আর সব শেষে দেখব কোম্পানিগুলো কিভাবে এই দুয়ের মধ্যে একটা সেরা ভারসাম্য খুঁজে বের করে। দেখুন, যে কোনো ব্যবসার আসল ইঞ্জিন হল তার অ্যাসেট বা সম্পদ। সেটা হতে পারে বিশাল কারখানা, অত্যাধুনিক যন্ত্রপাতি বা নতুন কোনো প্রযুক্তি। এই সম্পদগুলোই তো টাকা আয় করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই ইঞ্জিনগুলো কেনার টাকাটা আসে কোথা থেকে? তো এই টাকাটা জোগাড় করার জন্য একটা কোম্পানির সামনে মূলত দুটো রাস্তা খোলা থাকে। এক, ঋণ নেওয়া, যাকে বলে ডেট, আর দুই, মালিকানার অংশ বিক্রি করা, যাকে বলে ইকুইটি। এই দুটো রাস্তাই একটা কোম্পানির ভবিষ্যৎ ঠিক করে দেয়। চলুন প্রথমে আমরা ঋণের রাস্তাটা একটু ঘুরে আসি। প্রথম রাস্তাটা হলো ঋণ বা ডেট। টাকা জোগাড় করার এই উপায়টার সাথে আমরা বোধহয় সবাই কম বেশি পরিচিত। ব্যাপারটা সহজ। কোম্পানি এখন নগদ টাকা পাচ্ছে, কিন্তু সাথে একটা কথাও দিচ্ছে যে ভবিষ্যতে এই টাকাটা সে ফেরত দেবে, আর এই টাকাটা ব্যবহার করার জন্য একটা ফি বা ভাড়া দেবে, যাকে আমরা বলি সুদ। আচ্ছা, ঋণের সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন? সেটা হলো ট্যাক্স শিল্ড। এর মানে হলো কোম্পানি ঋণের ওপর যে সুদ দেয় সেই টাকার উপর তাকে কোনো ট্যাক্স দিতে হয় না। ফলে ঋণ নেওয়াটা কোম্পানির জন্য বেশ সস্তা হয়ে পড়ে। এই টেবিলটা কিন্তু ঋণের আসল জাদুটা দেখাচ্ছে, যাকে বলে লিভারেজ। দেখুন, দুটো কোম্পানিরই অপারেটিং লাভ $20 করে বেড়েছে, কিন্তু কোম্পানি এ, যার কোনো ঋণ নেই, তার করপূর্ব লাভ বেড়েছে 20%। অন্যদিকে কোম্পানি বি, যে ঋণ নিয়েছিল, তার লাভ বেড়েছে 25%। ভাবুন, একই পরিশ্রমে শুধু ঋণের জোরেই কোম্পানি বি বেশি লাভ করতে পারল। এটাই হলো ফাইন্যান্সিয়াল লিভারেজের শক্তি। ঋণের রাস্তা তো দেখলাম, এবার চলুন দ্বিতীয় রাস্তাটা ঘুরে দেখি, যেটা হলো ইকুইটি। এটা কিন্তু ধার করার থেকে একদমই আলাদা একটা ব্যাপার। এখানে কোম্পানি টাকা ধার করে না, বরং নিজেরই একটা অংশ মানে শেয়ার বিক্রি করে দেয়। যারাই শেয়ার কেনেন তারা ঋণদাতা নন, তারা হয়ে যান কোম্পানির আংশিক মালিক। ফলে তারা কোম্পানির ভবিষ্যতের লাভ লোকসান সবকিছুরই অংশীদার হন। এই স্লাইডটা ঝুঁকি আর সুরক্ষার পার্থক্যটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। ঋণ যারা দেয় তাদের দাবিটা সিনিয়র, মানে কোম্পানি যদি কোনো সমস্যায় পড়ে তাহলে সবার আগে তাদের টাকা ফেরত দিতে হবে। আর শেয়ার মালিকদের দাবিটা জুনিয়র, সবাই টাকা পাওয়ার পর যদি কিছু বেঁচে থাকে তবেই তারা পাবেন। তাই ঋণ দেওয়াটা নিরাপদ, কিন্তু ইকুইটিতে ঝুঁকি বেশি, তবে লাভের সম্ভাবনাও অনেক বেশি। এখন একটা কথা পরিষ্কার, ঋণ হোক বা ইকুইটি, কোনোটাই কিন্তু মাগনা আসে না। কোম্পানিকে তার বিনিয়োগকারীদের যে রিটার্ন বা লাভ দিতে হয় তাকেই বলা হয় মূলধনের খরচ বা কস্ট অফ ক্যাপিটাল। তো এই ইকুইটির খরচটা মাপব কিভাবে? এর জন্য অর্থনীতিবিদদের একটা খুব কাজের টুল আছে, নামটা হলো CAPM বা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। নামটা একটু কঠিন লাগলেও এর পেছনের ভাবনাটা কিন্তু একদম সোজা। ঝুঁকি যত বেশি, পুরস্কারের আশাও তত বেশি। মডেলটা অনেকটা রান্নার রেসিপির মতো। প্রথমে একটা ঝুঁকিমুক্ত বিনিয়োগ, যেমন সরকারি বন্ড থেকে কত লাভ পাওয়া যায় সেটা নেওয়া হয়। তারপর শেয়ার বাজারে বিনিয়োগ করার অতিরিক্ত ঝুঁকির জন্য আরেকটু লাভ যোগ করা হয়। আর শেষে নির্দিষ্ট ওই কোম্পানির স্টকটা কতটা ঝুঁকিপূর্ণ সেটার ওপর ভিত্তি করে লাভটাকে ফাইনাল অ্যাডজাস্ট করা হয়। এই গ্রাফটা দেখুন, পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। গ্রাফের নিচের লাইনটা হলো ঝুঁকি, আর ওপরের দিকের লাইনটা হলো লাভের আশা। দেখুন,
ঝুঁকি যত ডান দিকে বাড়ছে লাভের আশাও তত ওপরে উঠছে, সোজা হিসেব। এই যে ঝুঁকি, এটা মাপার একককে বলা হয় বিটা। ভাবুন তো, শেয়ার বাজারটা যদি একটা উত্তার সমুদ্র হয়, তাহলে যে স্টকের বিটা 1-এর বেশি, সেটা একটা ছোট নৌকার মতো, যা ঢেউয়ের সাথে অনেক বেশি দোলে। তাই এই বেশি ঝুঁকিপূর্ণ নৌকায় চড়ার জন্য বিনিয়োগকারীরা বেশি ভাড়াও দাবি করে, মানে বেশি রিটার্ন চায়। তাহলে প্রশ্ন হল, কোম্পানির কোনটা বেছে নেওয়া উচিত, ঋণ নাকি ইকুইটি? আসল চ্যালেঞ্জটা হলো একটাকে বেছে নেওয়া নয়, বরং এই দুটোর মধ্যে সঠিক মিশ্রণটা খুঁজে বের করা। এই আদর্শ মিশ্রণটাকে বলা হয় অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার। লক্ষ্যটা হলো এমনভাবে টাকা জোগাড় করা যাতে মোট খরচটা সবচেয়ে কম হয়। ঠিক যেমন একজন ভালো শেফ নুন আর মিষ্টির সঠিক মিশ্রণে একটা অসাধারণ খাবার তৈরি করেন। এই গ্রাফটা সেই পারফেক্ট মিশ্রণটা খুঁজে পেতে সাহায্য করে। দেখুন, সবুজ রেখাটা দেখাচ্ছে যে কোম্পানি যত ঋণ নিচ্ছে, ট্যাক্স সুবিধার কারণে তার ভ্যালু তত বাড়ছে, কিন্তু একটা সময়ের পর অতিরিক্ত ঋণের কারণে দেউলিয়া হওয়ার ঝুঁকি, লাল রেখা, এতটাই বেড়ে যায় যে কোম্পানির ভ্যালু উল্টো কমতে শুরু করে। গ্রাফের একদম চূড়াটাই হলো সেই সেরা জায়গাটা। এই যে মিশ্রণের গড় খরচ, একেই একটা বিশেষ নামে ডাকা হয়, WACC বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এটাকে অনেকটা পরীক্ষার সব বিষয়ের গড় নম্বরের মতো ভাবতে পারেন। কোম্পানির লক্ষ্য হল এই গড় খরচ বা WACC-কে যতটা সম্ভব কমানো, কারণ WACC যত কম হবে কোম্পানির ভ্যালু তত বাড়বে। তাহলে পুরো আলোচনাটাই যদি এক জায়গায় করি, কি দাঁড়ালো? কোম্পানি টাকা তোলে মূলত ঋণ আর ইকুইটির মাধ্যমে। ঋণ ট্যাক্সের সুবিধা দিয়ে খরচ কমায়, কিন্তু সাথে ফেরত দেওয়ার চাপও তৈরি করে। অন্যদিকে ইকুইটি নিরাপদ, কিন্তু এতে মালিকানা ভাগ হয়ে যায়। তাই সেরা উপায় হলো দুটোর এমন একটা মিশ্রণ তৈরি করা যাতে মোট খরচ অর্থাৎ WACC সবচেয়ে কম থাকে। এর কোনো এক কথায় উত্তর নেই, আর এই কঠিন সিদ্ধান্তের উপরে নির্ভর করে একটা কোম্পানির ভবিষ্যৎ। একদিকে ঋণের শক্তি, যা দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে, আর অন্যদিকে মালিকানার সুরক্ষা, যা নিরাপত্তা দেয়। এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করে একটা স্বপ্ন বাস্তবে রূপ নেবে নাকি ভেঙে যাবে।